আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি ইন্টারপোলের। ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু দুদকের। বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। কাতারে আর্তরা সম্মেলনে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে স্থায়ীভাবে 725 জন সেনা সদস্য নেবে কাতার। মানবিক দেশ ও সমাজ গড়ে তুলতে চায় বিএনপি। রংপুরে কর্মশালায় তারেক রহমান। প্রবীণতম 3 সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ দলটির। এবং দেশের ইতিহাসে স্বর্ণের দামের রেকর্ড। একদিনের ব্যবধানে 2 দফা বেড়ে ভরি 1,77,888 টাকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বহুল আলোচিত ও সমালোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর। গেল 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয় বলে জানা যায়। পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি শাখা বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে ইন্টারপোলে আবেদন করে। পরে বিষয়টি পর্যালোচনা করে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। তবে রেড নোটিশটি এখনও ইন্টারপোলের ওয়েবসাইটে দেওয়া হয়নি। দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তিনি বিদেশে থাকলে অনুসন্ধান প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না বলে জানালেন সংস্থাটির মুখপাত্র আক্তার হোসেন। তিনি আরও জানান, এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে শত শত কোটি টাকা কমিশন বাণিজ্যের অভিযোগ দুদকে এলে খতিয়ে দেখা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমার একটা অভিযোগ ছিল, একসময় দুদকের শুভেচ্ছা দূত ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। মানুষকে সচেতন করতেন দুর্নীতির বিরুদ্ধে। দেশটাকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে হবে। আর এখন সেই সাকিবের বিরুদ্ধেই দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। আইকন থেকে অপরাধী আওয়ামী লীগের এমপি হবার কারণে কি তার বিরুদ্ধে এমন পদক্ষেপ? জবাব দেন কমিশনের মুখপাত্র। সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আমিও জেনেছি। অনুসন্ধান টিম এই বিষয়ে মাত্রই এটা পেয়েছেন। এই বিষয়ে তারা নিশ্চয়ই কার্যক্রম শুরু করবেন। সাকিব এক সময় আইকন ছিল, দুদকে শুভেচ্ছা দূত ছিলেন। সেই সাকিব কেন এখন আপনাদের চোখে অপরাধী হচ্ছে? তখনকার সিদ্ধান্ত ভুল ছিল আপনাদের? আমাদের সে সিদ্ধান্ত ভুল ছিল কিনা এই কথা আমি তো বলবো না। আপনি যদি গতকাল পর্যন্ত আপনি ভালো ছিলেন, আজকে আপনি একটা দুর্নীতির অপরাধ সংগঠন করলে আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে না? তিনি তো বিদেশে আছেন, তাকে ফিরিয়ে আনা বা চিঠি পাঠানোর ব্যাপারে কি আপনাদের বিদেশে থাকুন আর দেশে থাকুন, আমাদের যে বিধিমালা রয়েছে, আইন রয়েছে, ফৌজদারি কার্যবিধি রয়েছে, সেই সব আইন অনুসরণ করে অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম চলমান থাকবে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্রনেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে এনসিটিবির বই ছাপানো ও ডিসি নিয়োগে শত শত কোটি টাকা কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে তাকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। তার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের মহাপরিচালক। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমাদের নজরে এসে থাকে বা কেউ যদি আপনারা আমাদের নজরে বিষয়টি আনেন এবং যদি গণমাধ্যমে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মাধ্যমে যদি এই প্রতিবেদন প্রকাশিত হয়ে থাকে, তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ দেওয়া হয়েছে। এদিকে 28 কোটি টাকার অবৈধ সম্পদ ও 130 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও মেয়ে আনিকা ফারিহা জামানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের দোহায় আর্তরা শীর্ষ সম্মেলনে তিনি বলেন, এজন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিকে বাংলাদেশ থেকে কাতার স্থায়ীভাবে 725 জন সেনা সদস্য নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম।
কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে তিনি বলেন, বিশ্ব বিভিন্ন সংকটে জর্জরিত। আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিশীল ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। আর সেজন্য সংমিশ্রণ ঘটাতে হবে জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির। বলেন, বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া সম্ভব নয় টেকসই উন্নয়ন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশ্ব থেকে দরিদ্র, বেকারত্ব ও কার্বন নিঃসরণ দূর করতে সবাইকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কাতারের মন্ত্রী ও সেখানকার বিশিষ্ট ব্যক্তিরা স্বাগত জানান। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা কাতারের আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সাথে বৈঠক করেন। বৈঠকে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু প্রাধান্য পায় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই মিটিংটা আমরা মনে করছি যে কাতার আর বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে, যেগুলো নিয়ে আমরা বলছি, সেটা নিয়ে আমরা উত্তরোত্তর আরও সামনের দিকে বৃদ্ধি পাবে এবং এটা আমি মনে করব যে আমাদের সুদৃঢ় হবে আমাদের এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নিবে। এটা পার্মানেন্টলি প্রতি 3 বছর পর এই যে এরা একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরো বেড়ে 1600 বা আরো বেশি করা যায়। এছাড়া কাতারে সফররত বাংলাদেশি 4 নারী ক্রীড়াবিদ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, কাতারের আমিরের বোন এবং আর্থনা সামিটের আয়োজক শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে কুশল বিনিময় করেন ও একসাথে ছবি তোলেন। এর আগে স্থানীয় সময় সোমবার রাত 9টা 40 তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছালে ডক্টর ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। 4 দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা দোহায় আর্থনা সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠক করবেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। বিএনপি মানবিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষ বিপুল প্রত্যাশা নিয়ে এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। 3টি জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, এখন দেশকে গড়ে তুলতে হবে। অদৃশ্য শক্তি নানা ষড়যন্ত্র চক্রান্ত করছে অভিযোগ করে তারেক রহমান নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মইনুল হাসানের রিপোর্ট। জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি রাষ্ট্র পরিচালনায় কী ধরনের পরিবর্তন আনতে চায়, 31 দফা সেই রূপরেখা দেশের মানুষের কাছে পৌঁছে দিতেই তৃণমূল পর্যায়ের নেতাদের প্রশিক্ষণ কর্মশালা। লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার দিনব্যাপী এ কর্মশালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর এখন বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে হবে। যতগুলো সরকার, রাজনৈতিক সরকার আজ পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করেছে, যদি হিসাব নিকাশ করি আমরা যে জনগণের জন্য, দেশের জন্য বিভিন্ন রকম ভালো কাজ যাতে জনগণ উপকৃত হয়েছে, দেশ উপকৃত হয়েছে, তার দেখবেন 70% কাজ আপনাদের এই দল করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। এই দলের প্রতি কোটি কোটি মানুষের আস্থা এবং বিশ্বাস আছে। এই দলের বাস্তবায়নের জন্য শত হাজারো মানুষ লক্ষ্য বাস্তবায়নের জন্য জীবন উৎসর্গ করেছে। বিএনপি সবার আগে সংস্কারের দাবি সামনে এনেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, মানবিক সমাজ ও দেশ গড়ে তোলাই তার দলের লক্ষ্য। যখন আমরা বলতে পারবো এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, আমার দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তখনই আমরা বলতে পারবো শুধু স্বৈরাচার পালিয়ে গেছে, টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে। এখনো কিন্তু বহু পদ বাকি, বহু কিছু অর্জন করার বাকি। নেতাকর্মীদের জনগণের পাশে থাকার ও জনগণকে পাশে রাখার মতো কাজ করার নির্দেশ দেন তারেক রহমান। অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় নেতৃবৃন্দ, আমরা
তাহলে আমাদের 31 দফা বাস্তবায়ন করতে হয় পারবো না। দিনব্যাপী কর্মশালায় তৃণমূল নেতাদের প্রশ্নের জবাবে 31 দফা সংস্কার প্রস্তাবের নানা দিক ব্যাখ্যা করেন বিএনপির সিনিয়র নেতারা। শাসক নির্বাচনের আগে যখন বললেন আমার উপর আস্থা রাখেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, প্রবীণতম 3 সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে বিএনপি। এছাড়া প্রধানমন্ত্রীর বিদ্যমান কর্তৃত্ব বজায় রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষেও মত দলটির। জাতীয় ঐক্যমত্য কমিশনের 3য় দফা বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বেশ কিছু বিষয়ে বিএনপির মতানৈক্য থাকলেও তা নিয়ে আরও আলোচনা হতে পারে বলে মনে করেন তিনি। বিস্তারিত মাজহারুল হক মুহাসিরের রিপোর্টে। 5 কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনায় তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপি। এতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ 4 সদস্যের প্রতিনিধি দল। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে দিনভর চলে বৈঠক। বিভিন্ন সুপারিশের পক্ষে বিপক্ষে চলে যুক্তিতর্ক। প্রাথমিক পর্যায়ের আলোচনায় আমরা সমাপ্তি টানতে পারব। প্রায় 8 ঘন্টা বৈঠকে দলটির সবচেয়ে বেশি আপত্তি ছিল সংবিধান সংক্রান্ত সুপারিশ নিয়েই। তবে 5 সংস্কার কমিশনের 691টি সংস্কার প্রস্তাবের 500টির বেশি প্রস্তাবেই একমত হয়েছে বিএনপি। আপত্তি জানিয়েছে 73টিতে। বাকিগুলো নিয়ে আরও আলোচনা হতে পারে বলে জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা জুডিশিয়ারির ক্ষেত্রে এই অপশনটা এই জন্যই দিয়েছি, ইন কেস অফ ডক্ট্রিন অফ নেসেসিটি এমন হতে পারে যে যিনি নেক্সট ইমিডিয়েট সিনিয়র চিফ জাস্টিস হলে সেই ক্ষেত্রে যদি রাষ্ট্রের মধ্যে এমন কিছু পরিস্থিতি দেখা যায় যে সেই ব্যক্তির সম্পর্কে যথেষ্ট রিজার্ভেশন আছে বা তর্ক বিতর্ক আছে, তখন অ্যাটলিস্ট যাতে একটা অপশন থাকে বিচার বিভাগের। এ সময় একজন ব্যক্তি টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে না পারার বিষয়েও নিজেদের বক্তব্য স্পষ্ট করেন দলের সিনিয়র এই নেতা। 2 কনসিকিউটিভ টার্মসের বেশি হতে পারবেন না, তার মানে একাধিক্রমে 3 বার হতে পারবেন না, অর্থাৎ 2 বার হওয়ার পরে তারপরে গ্যাপ হবে, এরপরে যদি চাই। সেই জন্য আমরা বলেছি যে এটা গণতন্ত্রের প্র্যাকটিসটা হচ্ছে যে ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন যদি হয়, যদি কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন হয়, যদি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে নিউট্রাল নির্বাচনের মধ্য দিয়ে জনগণ সোভরেন অথরিটি হিসেবে যদি কোনো দলকে আবার মেজরিটি দেয়, তাহলে জনগণের সম্মানে সেটা আমরা বলছি যে এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হিসাবে সেই অপশনটা থাকা উচিত। নেসেসারিলি একই ব্যক্তি হবেন সেটা কেন ধরে নিচ্ছেন? আর্টিকেল 48 সাবসেকশন 3 পরে আরেকটা নতুন আর্টিকেল আমরা প্রপোজ করব, যেখানে রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা অর্পণ করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে রাষ্ট্রপতি কি কি ফাংশন করতে পারবেন সেটা ডিটেইল করা থাকবে। এ সময় রাষ্ট্র, প্রজাতন্ত্র ও সংবিধানের বিষয় নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই বলেও জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। ধন্যবাদ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। শ্রমিক দিবস উপলক্ষে 1 মে দুপুরে রাজধানী নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। যৌথ সভা শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তথ্য জানান। দিবসটি সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে শ্রমিক দলের নেতৃবৃন্দ ও ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের নেতাদের সাথে আলোচনায় বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাথে প্রতিটি জেলায় সংগঠনের কর্মীদের যথাযথভাবে দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া শ্রম সংস্কার কমিশনে দেয়া সুপারিশগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপির মতৈক্যের কথা জানান নজরুল ইসলাম খান। আগামী 1 মে মহান মে দিবস উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবসের সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। যার যার উদ্যোগে শ্রমিক দলের কমিটিগুলি তারা মহান মে দিবস পালন করবেন। এই দিন সরকারি ছুটির দিন। আমরা আশা করছি একটা বিশাল সমাবেশ, সে সমাবেশের কারণে জনগণের দুর্ভোগ কম হবে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এদিকে মামলার কিছু নথি গায়েব হওয়া নিয়ে পরস্পর বিরোধী অবস্থান বাদী ও রাষ্ট্রপক্ষের। হুমায়ুন চিস্তির রিপোর্ট।
2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের ভাড়াবাসায় খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। ঘটনার পরপরই তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন 48 ঘণ্টার মধ্যে আসামি ধরে বিচারের মুখোমুখি করবেন। সেই 48 ঘণ্টা হারিয়ে গেছে 13 বছরের অপেক্ষায়। 48 ঘণ্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায় সেইভাবে তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে নির্দেশনা প্রদান করছি। পুলিশ, ডিবি, র্যাব, পিবিআই হয়ে স্পেশাল টাস্কফোর্স ঘুরলেও তদন্ত প্রতিবেদন আর আলোর মুখ দেখেনি। 117 বার সময় বাড়িয়েও তদন্ত শেষ করা যায়নি। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানালেন ভিন্ন কথা। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিজেপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিজেপিয়ার হয়ে গেছে। তবে বাদীপক্ষের আইনজীবীর দাবি পুরোপুরি অস্বীকার করে রাষ্ট্রপক্ষ। ডিবিতে থাকা নথি পুড়ে গেছে, গণমাধ্যমে প্রচারিত এমন খবর ঠিক নয় বলেও দাবি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। নথি গায়েব না হলে কেন 9 মাসের সময় আবেদন, সেই প্রশ্নের উত্তরও দেন তিনি। আমার কাছে কোনো ইনফরমেশন নাই কোনো নথি পুড়েছে বা কোনো নথি গায়েব হয়েছে, কোনো নথি হারায়নি, নথি আছে। আমি যেটা বলেছিলাম কোর্টে পুরানো বলতে বুঝিয়েছি আমি, নট পুরানো, এটা পুরাতন মামলা। এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে। যদি পুরতো তাহলে আপনার সামনে তো দেখেন এই যে রিপোর্টটা একটা অগ্রগতি প্রতিবেদন এসছে, সেটা কিভাবে আসলো? পুলিশ ইনভেস্টিগেশন এজেন্সি চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রিপোর্টটা দেওয়ার জন্য, এটির ফাইলটা ক্লোজ করার জন্য। সবশেষ এই মামলার তদন্তের জন্য রাষ্ট্রপক্ষ 9 মাস সময় চাইলে আরও 6 মাস সময় দেন হাইকোর্ট। অন্যদিকে ডিবি হেফাজতে সাগররুনি মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় বলে দাবি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সবচেয়ে বড় সমস্যা মাদক ও দুর্নীতি। এই দুটি রোগ কমানো গেলে আর কোনো সমস্যা থাকবে না। পুলিশের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, সাদা পোশাকে কাউকেই গ্রেফতার করা যাবে না, কমপক্ষে বাহিনীর ভেস্ট পরে অভিযানে যাওয়ার নির্দেশনা দেন তিনি। বিকালে যশোরের সশস্ত্র বাহিনী, জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন। সরকারি কর্মকর্তাদের মধ্যে তেলবাজির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অভ্যাস বাদ দিতে হবে। একদিনের ব্যবধানে 2 দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 5,342 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরির দাম 1,77,888 টাকা নির্ধারণ করেছে বাজুস, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। কাল থেকে নতুন এই দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। এর আগে গতকাল ভরিতে সর্বোচ্চ 4,713 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,72,546 টাকা নির্ধারণ করা হয়। ভূ রাজনৈতিক টানাপোড়েন থেকে বের হয়ে দেশের স্বার্থ বিবেচনায় জাপানের সহযোগিতায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বন্দরের 2টি টার্মিনাল নির্মাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান পেন্টা ওশান কনস্ট্রাকশন ও থোয়া কর্পোরেশনের মধ্যে নির্মাণ চুক্তি সইয়ের পর উপদেষ্টা এই কথা বলেন। এ সময় বক্তারা বলেন, এই বন্দর দিয়ে বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনার দ্বার খুলবে। এটি হবে দেশের অর্থনীতির গেম চেঞ্জার। ফজর রাব্বির রিপোর্ট। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কক্সবাজারের মাতারবাড়িতে হচ্ছে বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর। এর আগে সেখানে 1200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ এবং কয়লা পরিবহনের জন্য খনন করা 16 মিটার ড্রাফটের চ্যানেলটি গভীর এই সমুদ্র বন্দর নির্মাণের দুয়ার খুলে দেয়। পরে সেখানে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য মাটি ভরাট সহ প্রথম ধাপের কাজ শেষ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বন্দরে দুটি টার্মিনাল, কার্গো হ্যান্ডলিং যন্ত্রাংশ স্থাপন ও ২৬ কিলোমিটার সড়ক অবকাঠামো নির্মাণে মঙ্গলবার জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান কনস্ট্রাকশন ও থোয়া কর্পোরেশনের সাথে চট্টগ্রাম বন্দরে চুক্তি সই হল। এই প্রকল্পে প্রায় ৬,২০০ কোটি টাকার মধ্যে ৫,৫০০ কোটি টাকা দিচ্ছে জাইকা, বাকিটা চট্টগ্রাম বন্দরের। অনুষ্ঠানে জাইকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তাদের আশা, সিঙ্গাপুর কিংবা কলম্বো বন্দরের বিকল্প হয়ে উঠবে বাংলাদেশের এই গভীর সমুদ্র বন্দর। Mathabari Port is not just a piece of infrastructure. Rather, it is the engine for economic transformation in Bangladesh and beyond. For a developed Bangladesh, we also need a credible and capable Navy and Coast Guard. এ সময় নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ভূ রাজনৈতিক টানাপোড়েনকে পিছনে ফেলেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে বাংলাদেশ। আমাদের দেশে ডিপসি প্রজেক্ট করতে গিয়ে এক ধরনের ভূ রাজনৈতিক দ্বন্দ্বের ভেতরে আমরা পড়েছি। সেই দ্বন্দ্বের কারণে আমাদের এই প্রজেক্টগুলো, বিশেষ করে সি পোর্ট এবং ডিপ সি পোর্ট নিয়ে আমরা আমাদের ন্যাশনাল লেভেলে এটা নিয়ে কখনো আমরা চিন্তা করিনি। আমরা প্যারোকিয়াল লেভেল মানে পার্টি লেভেলে চিন্তা করেছি, কিন্তু ন্যাশনাল লেভেলে চিন্তা করা উচিত। ডলারের দামের তারতম্য ও নকশায় পরিবর্তন না হলে প্রকল্পের খরচ বাড়ার আশঙ্কা নাকচ করে উপদেষ্টা বলেন, ২০৩০ সালে এই বন্দরে ভিড়বে মাদার ভেসেল। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নকশা বহির্ভূতভাবে নির্মাণ সহ নানা অনিয়মের কারণে রাজধানীর ধানমন্ডি, কলাবাগানের বেশ কয়েকটি ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এ সময় ভবনগুলোর নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা ছাড়াও ভবন মালিকদের আর্থিক জরিমানা করা হয়। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন জানান, এ ব্যাপারে আগে নোটিশ দেয়া হলেও সাড়া দেননি ভবন মালিকরা। খায়রুল ইসলামের রিপোর্ট। নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযানে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ও কলাবাগান এলাকার নির্মাণাধীন ভবনগুলোতে অভিযান পরিচালনা করে সংস্থাটি। বেশ কয়েকটি ভবনে পাওয়া যায় নকশা বহির্ভূত কাজসহ নানা অনিয়ম। এ সময় উপযুক্ত নথিপত্র দেখাতে না পারা সহ নানা অভিযোগে ভবন মালিককে লাখ টাকা জরিমানা করে রাজুক। ভবনের চারপাশ আইন বহির্ভূতভাবে নির্মাণ করায় তা ভেঙে ফেলেন তারা। এখানে বন্যা হয়, বৃষ্টি হলে সোয়ারেজ লাইন বন্ধ থাকে, পুরাটাই ডুবে যায়। ডুবে যাওয়ার কারণে আমাদের রাজুকের নকশা এখানে ছিল, ওই ডুবে যাওয়ার কারণে এটা নকশাটা নষ্ট হয়ে গেছে। এই জন্য তারা জরিমানা করলো 1 লাখ টাকা, আর এই যে ক্যান্ডিলিপারগুলো ভেঙে দিচ্ছে। রাজুকের নিয়ম না মেনে ভবন নির্মাণ করলে ভবন মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন। যখন ভবন নির্মাণ করে, ভবন নির্মাণ সম্পর্কিত প্রথমেই হচ্ছে যে একটা সাইনবোর্ড থাকে, ওই সাইনবোর্ডে দেখা যায় যে একটা ভবন সম্পর্কিত সকল তথ্য একটা গ্লান্সে পাওয়া যায়। আমরা সেটাও দেখতে পাই নাই। আমরা সুস্থভাবে ঢাকা শহরে বেড়ে উঠতে চাই, আর আমরা ঢাকাকে একটা বাসযোগ্য নগরীতে পরিণত করতে চাই। এমন অভিযান চলমান থাকবে বলেও জানান রাজুকের এই কর্মকর্তা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে স্টুডেন্ট ওয়েলফেয়ার ভবন চত্বরে এই কর্মসূচি শুরু করেন তারা। এ সময় শিক্ষকরা সময় চেয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ করেন, কিন্তু নিজেদের দাবিতে অনড় শিক্ষার্থীরা। নতুন ভিসি নিয়োগের মাধ্যমে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনার পুনঃতদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি চান তারা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 2025-26 সালের বাজেটে ফ্ল্যাট রেজিস্ট্রেশনের খরচ কমানোর দাবি জানিয়েছে আবাসন খাতের সংগঠন রিহ্যাব। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি জানিয়ে সংগঠনটির সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, বৈষম্যমূলক ড্যাপ ও ইমারত বিধিমালার কারণে আবাসন শিল্প এবং লিঙ্কেজ শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে আগে 10 তলা ভবন নির্মাণ করা যেত, এখন তা হচ্ছে 4 তলা। এতে করে স্থবিরতা বিরাজ করছে আবাসন শিল্পে। অন্তর্বর্তী সরকারের কাছে ড্যাপের নীতিমালা সংস্কারের আবেদন জানানো হয় সংবাদ সম্মেলনে।
নেপালের অন্নপূর্ণা হিমালয় অঞ্চলের চুলু ওয়েস্ট ও খরং পর্বত অভিযানে যাচ্ছেন পর্বতারোহী প্রকৌশলী কাউসার রূপক ও নুরুন নাহার মিন্নি। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে বলা হয়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইএবি এবং বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেনিং ক্লাবের তত্ত্বাবধানে পর্বতারোহণ অভিযান পরিচালিত হবে। চুলু ওয়েস্ট পর্বতটি ৬,৪১৯ মিটার এবং খরং পর্বতটির উচ্চতা ৬,১৪০ মিটার। পর্বত দ্রুতিতে উঠতে ১ মাস সময় লাগবে জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রূপক ও মিন্নি। সংবাদ সম্মেলন শেষে তাদের হাতে বাংলাদেশ ও আইইবির পতাকা হস্তান্তর করা হয়। অভিযান শেষে ১৭ই মে তাদের দেশে ফেরার কথা রয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আর একবার। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি ইন্টারপোলের। ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু দুদকের। বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। কাতারে আর্থনা সম্মেলনের প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে স্থায়ীভাবে 725 জন সেনা সদস্য নেবে কাতার। মানবিক দেশ ও সমাজ গড়ে তুলতে চায় বিএনপি। রংপুরে কর্মশালায় তারেক রহমান। প্রবীণতম 3 সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ দলটির। এবং দেশের ইতিহাসে স্বর্ণের দামের রেকর্ড। একদিনের ব্যবধানে 2 দফা বেড়ে ভরি 1,77,888 টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।